ভাইরে বিদেশে কিছুই নাই, কাম নাই, কষ্ট ছাড়া আর কিছুই নাই। এই ডায়লগটা শোনে নাই এমন মানুষ খুঁজে পাওয়া ভার। আজকাল এক প্রজাতির মানুষ তৈরি হয়েছে, ফেসবুক ডিমোটিভেশনাল পার্টি। মানে বিদেশ গিয়ে অন্যের স্বপ্নে পানি ঢালার লাইসেন্স তারা নিয়েছে। এরা একবার প্লেনের সিটে গা ঠেকাতেই আত্মিক প্রজ্ঞা লাভ করে ফেলেছে। দেশ থেকে যাওয়ার আগ পর্যন্ত ছিল ভাইয়ের মতো, আর বিদেশ গিয়ে 3 মাসে হইল মুরব্বী প্লাস উপদেশ দেবতা। এদের কাজ কি জানেন? দিনরাত নিজে টাকা কামাই করে সত্য, কিন্তু ফেসবুকে ভিডিও বানাবে, পোস্ট দেবে, বলবে যে ভাইরে বিদেশ আইসো না, জীবন তামা হয়ে গেছে আমার। মানে নাটকটা এখানেই শুরু। তারা বয়ান ছাড়ে প্রতিদিন 12 ঘন্টা কাজ করতে হয়। কারো সাথে মিশা যায় না, বিদেশে কাম নাই ভাই, ফ্রিতে কেউ কিছু দেয় না, বিদেশে তো কামলাগিরি করা লাগে, জীবন শেষ, মানে সবাই কুত্তার মতো খাটে। আরে বেটা, বিদেশ মানে যদি কুত্তা খাটা হয়, তাইলে তুই কুত্তার লেজ বগল দিয়া চেপে ওইখানেই থাকতেছস কেন? বিমান তো রোজ চলে, ফিরে আয়। কে তোরে গলায় দড়ি দিয়া রাখছে? তুই কি বিদেশে কাজ করতে গেছস নাকি আবেগ বিক্রি করতে? মানে তারা কথা এমন ভাবে বলে যেন আপনাকে খুব ভালোবাসে, আর আপনি ভাবেন আহারে ভাইটা কেমন চিন্তা করে আমার জন্য। মানে বিদেশের বাতাস গায়ে লাগলেই নাকি মিথ্যা কথা বলার রোগ হয়। এই আজব জিনিস খেয়াল করেছি, আমাদের দেশে কেউ একবার বিদেশ গিয়ে একটু সোজা হয়ে হাঁটতে শিখলে শুরু হয় বয়ান, ভাইরে বিদেশে কাজ নাই, কুত্তা খাটানি খাটতে হয়, কষ্টে জীবন শেষ। ওর কথা শুনলে মনে হয় ওরে কেউ জোর করে সাইবেরিয়ার জেলে পাঠাইছে, আর না হয় কেউ যুদ্ধ করতে পাঠাইছে। তাইলে তুই কেন 3 বছর ধরে ওখানে কুত্তার মতো খাটতেছিস? এত বছর ধরে তোর ওইখানে কাম কি? তুই চলে আয়। নিজে আবার বরফের মাঝে কালার সানগ্লাসে লেদার জ্যাকেট পিনতে ছবি দিতেছে উড়াধুরা পাঙ্কু স্টাইলে, আর আমারে কইতাছস না যাইস না। মানে নিজে বাইরে হাওয়া খাইতেছে ঠিকই, আর আমারে তলা দেখাইতেছে। ভাই আপনি জানেন না, ওরা ওদের চাস্তো ভাই, বন্ধু বান্ধব, মানে কাউরেই আসলে বাইরের দেশে যাইতে রিকমেন্ড করে না। কারণটা সহজ, তারা চায় না যে আপনি বিদেশে গিয়ে নিজের পায়ে দাঁড়ান এবং তাদের রুটিতে ভাগ বসান। বিদেশ মানেই কষ্ট। তারা এই বুলি বলে বলে মনে করেন যে আপনাকে একদম ডিমোটিভ করে ফেলবে, আপনার আর ইচ্ছাই জাগবে না যে আপনি বাইরের দেশে যান। আসল বাস্তবতা কি জানেন? ওই পাগলা চুপি চুপি নিজের ফ্ল্যাটের ডাউন পেমেন্টটা কিন্তু আগেই করে ফেলেছে, একটা গাড়ির ইনস্টলমেন্টও কিন্তু চালাইতেছে। আর আইফোন তো যাওয়ার 2 মাস পরেই নিয়ে নিয়েছে, 16 Pro Max। আর ফেসবুকে এসে কসলাইতেছে যে বিদেশ ভালো না, দেশেই শান্তি, টাকা থাকলে দেশেই রাজা হওয়া যায়, এইখানে কাজের লোক পাওয়া যায় না, নিজের কাজ নিজে করতে হয়, কামলা খেটে মরতে হয়। মানুষরে ডিমোটিভ করাই ওর একটা পার্ট টাইম জব। ঠিক আছে, সারাদিন কাজ করে ঘুরে ফেরে এবং রাতে বসে আপনাকে ডিমোটিভ করে দিবে। ঠিক আছে, বলবে যে এখানে কোনো কাজ নাই, ইয়ে নাই, কষ্টে আছে, আমি চলে যাব বলে বলে ও কিন্তু আর আসে না দেশে। মানে প্লেন কিন্তু খোলা, টিকিট কিন্তু পাওয়া যায়, ও আসে না কেন? নাকি মাল্লু বেশি? তো ও যে দেশে আসতেছে না এর মানে কি? এর মানে কি ও লাইন তো ছাড়তে চাচ্ছে না? ও তো তার মানে কি মাল্লু বেশি ওইখানে? মাল্লুর লাইন তো ছাড়বে না। সর্বশেষ একটা কথা বলি, হ্যাঁ বিদেশে কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মানেও আছে। বিদেশে কাজ করতে হয়, কিন্তু সেই কাজের বিনিময়ে উন্নতি আসে। আপনাকে কাজ ছাড়া, কষ্ট ছাড়া কে আপনাকে খাওয়াবে বলেন? আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন, কাজ তো আপনাকে করতেই হবে। দেশে যেই ভাই চাকরি করে, টিউশনি করে, সে কি বালিশে শুয়ে টাকা গুনে? তাকে তো দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। তার চেয়ে না হয় একটু ভালো জীবনযাপন, ভালো একটা লাইফস্টাইল লিড করব, একটু কষ্ট আমি প্রথম দিকে করব, আস্তে আস্তে আমার জীবনটা সেটেল হবে। বিদেশে খাটলে দেশের চেয়ে, দেশে থেকে যেই টাকা ইনকাম করতেন তার চেয়ে 4 গুণ ইনকাম করতে পারবেন, এটা সত্য, এটা আপনাকে মানতেই হবে। তা না হলে দেখি যে যেই ইটালি যাচ্ছে সেই বাড়ি বানাচ্ছে, সেই ডুপ্লেক্স বাড়ি বানাচ্ছে। এই সব কানা ঘোষা বাদ দিয়ে আগে আইএলসটা ঠিকঠাক করেন, তারপর দেখেন কি হয়। ঠিক আছে, জীবনের যেই লক্ষ্যটা করেছেন, মানে সেই দিকে লক্ষ্য রেখে এগিয়ে যান। আমার চ্যানেলটা ফলো করেন, আমার এই ক্লাসটা বোঝার চেষ্টা করেন, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমি খুব সুন্দরভাবে আজকের এই ক্লাসটা দেখাবো, যেখানে আপনাদের প্রবলেম হচ্ছে সেই বিষয়গুলো আমি তুলে ধরবো এবং 1 বাই 1 সব সলভ করব। সম্পূর্ণ ভিডিও দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন, আর আশেপাশে সব কথা মানে বাদ দিয়ে দেন। ঠিক আছে, সব ভুলে যান, শুধু মনোযোগ থাকবে আপনার পড়ালেখায়। সব সময় টাইম দিবেন সঠিক জায়গায়। আপনি পড়াশোনায় টাইম দেন, দেখবেন যে আপনার আইএলসটা ক্লিয়ার হয়ে যাক, আপনার বিদেশে যাওয়ার পথ একদম ইজি। ওই বিদেশে গেলে সবাই স্বার্থপর হয়ে যায়, কেউ আপনাকে সাহায্য করতে চায় না, এটা আসলে আপনি মনে রাখবেন। ঠিক আছে, তো আজকে আমরা দেখব লিস্ট অফ হেডিংস। লিস্ট অফ হেডিংস আসলে আমরা কিভাবে সলভ করব সেই বিষয়টাই আজকে আমরা বিস্তারিত দেখব, কারণ এটা আসলে একদম জাতীয় এক ধরনের প্রশ্ন, কারণ এটা আপনার মাস্ট এক্সামে আসবেই।
তো এইখানে যদি আপনি ফেল করেন তাহলে দেখবেন যে রিডিংটাই ফেল। সো রিডিংটা ভালো করতে গেলে লিস্ট অফ হেডিংস আপনাকে পারতেই হবে, কারণ এখান থেকে এক্সামে আসবেই, কোয়েশ্চেন আসবেই। ওকে, তাহলে দেখেন যে আপনারা তো শুধু ভয় পান, দেখেন ভয় পাওয়ার কিচ্ছু নেই। প্রথমেই ছক্কা মারবেন কীভাবে, দেখেন প্রথমেই হেডিংসটা পড়বেন। হেডিংসে কি বলা হয়েছে দেখেন, টি অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তাহলে আপনি বুঝতে পারছেন চা, টি মানে চা, এটা তো বোঝানোর কিছু নেই। তাহলে এখানে কি চা ঢালাঢালি হবে, চা খাওয়া খাই হবে, চার উৎপাদন কোথায়, এই বিষয় রিলেটেড মনে করেন যে প্রশ্নগুলো করেছে। তাহলে চলুন আজকে আমরা চা খেতে খেতে এটা সলভ করি। ওকে, এখন দেখেন যে লিস্ট অফ হেডিংসটা একটু বুঝিয়ে দিই যারা একদম নতুন। দেখেন এখানে কিছু হেডিংস থাকবে, এখানে আপনার প্রায় একাধিক হেডিংস থাকবে, যে কয়টা আপনার প্যাসেজ থাকবে মানে প্যারা এ বি সি ডি, এগুলো কি প্যারা, এই প্যারাগুলোর চেয়ে বেশি হলো হেডিংস থাকবে। তার মানে প্যারার চেয়ে হেডিংসগুলো বেশি থাকবে। এখন অতিরিক্ত হেডিংসগুলো তো আমার নেওয়ার দরকার নেই, এক একটা হেডিংসের সঙ্গে এক একটা প্যাসেজ আমার মিলবে, প্যারাগুলো মিলবে। তাহলে দেখেন যে হেডিংস কি, হেডিংস হচ্ছে শিরোনাম। আমরা যেমন পেপার পত্রিকায় তো শিরোনাম দেখেই বোঝা যায় যে এর ভেতরে কি আছে, তাই না, বা এই কন্টেন্টে আমি কী পেতে পারি বা কোন নিউজ পেতে পারি। তো সেরকমই কিছু এখানে হেডিংস দেওয়া আছে, মানে এগুলো শিরোনাম দেওয়া আছে। এখন আমাদেরকে এটা ম্যাচ করতে হবে যে এই হেডিংসের সঙ্গে কোন প্যারাটা যাচ্ছে, এটা আসলে আমরা জানি না, এটা পড়ে আমরা বুঝতে পারবো, বা কোন প্যারার সঙ্গে কোন হেডিংসটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। ঠিক আছে, এটাই আমরা বের করব, রাইট। তাহলে এটা আমরা মূল ধারণাটা বুঝতে পারলাম, কিন্তু এটা সলভ করার আগে আমাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করতে হবে, রাইট। সো এই টিপস অ্যান্ড ট্রিক্স আমি একটু দেখিয়ে নিব, কারণ এগুলো ছাড়া আপনার একদম ইজি হবে না, ঠিক আছে। আর কেউ আপনাকে এত সহজ করে বোঝাবে না যেটা আমি আপনাকে ভেঙে ভেঙে বোঝাচ্ছি। ওকে, সো আপনি সম্পূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, আশা করি লিস্ট অফ হেডিংসে আর কোনো প্রবলেম থাকবে না, কথা দিচ্ছি। তো দেখেন যে আমরা 1 নাম্বার যে টিপসটা ফলো করব সেটা হলো, দেখেন যে 1 নাম্বার হলো চ্যালেঞ্জ রিলেটেড যদি কোনো ওয়ার্ড আপনি খুঁজে পান, মনে করেন যে আপনি কোনো প্যাসেজ বা হেডিংসের চ্যালেঞ্জ পেয়েছেন, তাহলে এর সিনোনিম হিসেবে অবশ্যই হার্ড, ডিফিকাল্ট, টাফ বা প্রবলেমেটিক থাকবে। কারণ আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি ওয়ার্ডের সিনোনিম দেখেই কিন্তু মিলাইতে পারেন, ঠিক আছে। আপনি যখনই ওয়ার্ডের সিনোনিম মিলে যাবে, আপনার হেডিংসের সঙ্গে প্যাসেজের যদি কোনো কিছু রিলেট করতে পারেন যে এটা তো এটার সিনোনিম, তাহলে আপনি সঙ্গে সঙ্গে ওই প্যারার সঙ্গে ওই হেডিংসটা মিলিয়ে দিবেন, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে প্রথমটা কখনো প্রথম হেডিংস হবে না, এটা আপনি মনে রাখবেন, প্রথমটা কখনো প্রথম হেডিংস হবে না। আমি এটা বোঝাতে চাচ্ছি যে সাপোজ এ নাম্বার প্যারাটা আপনি পড়লেন, এটার সঙ্গে আপনি কখনোই আই নাম্বারটা দিবেন না, কারণ এটাও প্রথম ওইটাও প্রথম, আর এটা কখনোই আসলে হবে না। কারণ কি, কারণ হচ্ছে আপনার যেই ওরা কিন্তু অনেক সময় ট্র্যাপে ফেলায়, আপনাকে ফাঁদে ফেলানোর চেষ্টা করবে যে এটার সঙ্গে এমনভাবে দিয়ে দিবে, 1 নাম্বারের সঙ্গে আপনার মনে হবে যে এটা দিয়ে দিই, কিন্তু এটা একটা ফাঁদ, এইগুলো আপনাকে এড়াতে হবে। ওকে, সো এটা কখনোই দিতে যাবেন না। এরপরে দেখেন যে 3 নাম্বার, যে হুবহু শব্দ মিলে গেলে বুঝবেন ওটা ট্র্যাপ বা ফাঁদ। তাহলে হুবহু শব্দ যদি মিলে যায়, দেখেন লিস্ট অফ হেডিংসে তারা কি করে, তারা অনেক মনে করেন যে কৌশল খাটায়, বুদ্ধি প্রয়োগ করে, আপনাকে মানে কোনোভাবে মানে আটকাতে পারলেই তারা বাঁচে, ঠিক আছে। কারণ আপনার পকেট থেকে আরও টাকা খসাবে, পরের বার আপনি এক্সাম দিবেন, এটাই তারা চায়। সো দেখেন যে হুবহু শব্দ মিলে গেলে এরা কিন্তু অনেক সময় হুবহু শব্দ রাখবে, ঠিক আছে। যেমন আপনি হেডিংসে যেই সব কিওয়ার্ড আপনি দাগাবেন, একদম আপনার ইজিলি এইগুলোও চোখে পড়বে, তো আপনার মনে হবে যে আমি ওটা দিয়ে দিই, কেননা আমি এই ওয়ার্ড তো এখানে দেখেছি, এই হেডিংসে তো আমি এই ওয়ার্ডটা দেখেছি, তাহলে আমি এই ওয়ার্ড তো আমি এই প্যারাতে পাচ্ছি, তাহলে আমি কেননা এটা দিয়ে দিই। তখন যখন দিবেন তখনই মনে করেন যে মানে ধরাটা খাবেন, ঠিক আছে, কারণ তারা ধরা খাওয়ানোর চেষ্টায় আছে। এখন আমি বলবো যে হুবহু শব্দ মিলে গেলে আপনি ওইটা ট্র্যাপ হিসেবে ধরে নেবেন যে এটা দেওয়া যাবে না, কারণ এত সহজে তারা মিলাবে না, তারা একটু কঠিন করার চেষ্টা করবে, এজন্য একটু দূরে দূরে থাকবেন। মানে আপনি একটু দেখবেন যে এর সঙ্গে আরও কিছু সিনোনিম আছে কিনা, তখন আপনি দিতে পারেন, কিন্তু একদমই আপনি সহজে মিলে যাচ্ছে, একদম খুব দেখতে পাচ্ছেন যে এটা ইজিলি মিলে যাচ্ছে, তখন আপনি বুঝবেন যে এটা একটা ফাঁদ, ওগুলো এড়িয়ে যাবেন। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে প্রথম 3টা অথবা শেষের 3টা লাইন গুরুত্বপূর্ণ। প্রথম 3টা এবং শেষের 3টা লাইন কি বলেছি মাথায় ঢোকাবেন। দেখেন প্রথম আমি বলবো যে বড় বড় যেগুলো প্যারা আছে, যেমন এটা একটা ছোট প্যারা, এটা একটা বড় প্যারা, তাই না, তাহলে বড় বড় প্যারার প্রথম দিকের লাইনে পেয়ে যাবেন, আর যদি ছোট প্যারা হয় তাহলে শেষের দিকে পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে আপনি কোথায় অ্যান্সার পাবেন, যে আপনি প্রথম 3 অথবা শেষের 3 লাইনে অ্যান্সার পেতে পারেন। ওকে,
তো এখানে তো আমি বড় করে দেখিয়েছি, সো আপনারা আরও বড় বড় লাইন পাবেন, কারণ আমি হলো অনেক লং করে সাজিয়েছি, এজন্য লাইনগুলো ছোট মনে হচ্ছে, কিন্তু লাইনগুলো কিন্তু আরও বড়। আমি যদি একটু চাপিয়ে দিতাম তাহলে আরও বড় মনে হতো, কিন্তু আমি অনেক ওয়াইড করেছি, এজন্য লাইনগুলো কম মনে হচ্ছে। আচ্ছা, যেমন এই 2টা লাইন না, এটা কিন্তু 4 লাইন, আর এইটা কিন্তু মনে করেন যে আরও বড়, ঠিক আছে? সো এইভাবে তো আমি এটাই বোঝাতে চাচ্ছি, যদি আপনারা এই বিষয়গুলো খেয়াল করেন যে প্রথম 3টা অথবা শেষের 3টা লাইনে কিন্তু আপনি অ্যান্সার পেতে পারেন। ওকে, 5 নাম্বার হচ্ছে ইলিমিনেশন বা বাছাই পদ্ধতি আমরা ইউজ করব, মানে এক একটা করে আমরা বাদ দিব। সাপোজ আমি একটা একটা প্যারা পড়লাম, সাপোজ এ নাম্বার প্যারাটা পড়ে আমার এক একটা করে আমি বাদ দিব, যে এইটা তো এরকম একদমই বলে নাই, তাহলে এটা বাদ, এটাও তো বলেনি বাদ, এটাও তো বলেনি বাদ, মানে যেটার সঙ্গে একদমই মিলছে না সেটা বাদ দিতে 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 যেটার সঙ্গে খুব কাছাকাছি একটু সম্পর্কিত থাকবে বা রিলেটেবল, আপনি মনে করবেন যে যুক্তিপূর্ণ এটা কথা বলেছে, তখন আপনি অ্যান্সার দিবেন। এটা হলো ইলিমিনেশন পদ্ধতি, মানে 1 বাই 1 আমরা এক একটা করে বাদ দিব, ঠিক আছে? আচ্ছা, 6 নাম্বার হচ্ছে যদি কিছুই বুঝতে না পারি তাহলে পরেরটা করবো, এতে করে ভুল কম হবে আর সময়ও বাঁচবে, কারণ এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই মানি না। তাহলে আপনার মনে করেন যে 1 ঘন্টা রিডিংয়ের ভেতরে যদি লিস্ট অফ হেডিংসেই আপনি 20 মিনিট খেয়ে দেন, তাহলে হবে? হবে না। এজন্য আপনি যদি একটা বিষয় না বুঝতে পারেন, হয়তো ওটা একটু কঠিন এজন্য বুঝতে পারছেন না, পরেরটা হয়তো ইজিলি মিলে যাবে, তাহলে আপনি এটাতে কেন আটকে থাকবেন? আপনি পরেরটা করে আগে মিলাই ফেলেন, আগে ইজিগুলো মিলাই ফেলেন, তারপর আস্তে আস্তে কঠিনগুলো এমনিতেই বের হয়ে যাবে, ঠিক আছে? সাপ এমনি থেকেই গর্ত থেকে বেরিয়ে আসবে, ঠিক আছে? সো এই হচ্ছে বিষয়। আমি একটু দেখাই, তাহলে একদম মনোযোগটা ধরে রাখবেন। আমি প্রথমে কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করব, তারপর আমি প্যাসেজে চলে যাব। তাহলে দেখেন হেডিংসগুলো কি বলা হচ্ছে, দ্য সার্চ ফর দ্য রিজন ফর ইনক্রিজ ইন পপুলেশন। তাহলে ইনক্রিজ ইন পপুলেশন, তাহলে আপনি যদি পপুলেশন গ্রোথের কোনো বা বৃদ্ধি পাওয়ার কোনো তথ্য আপনি খুঁজে পান, ইনক্রিজ মানে কি বৃদ্ধি পাওয়া, তো এরকম যদি কোনো তথ্য আপনি খুঁজে পান যে পপুলেশন বৃদ্ধি পাচ্ছে, তাহলে কোন প্যারাতে পাচ্ছে সেই প্যারার সঙ্গে আপনি কানেক্ট করে দিবেন, ওকে? আর কিচ্ছু না। এরপর দেখেন যে প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু আলাদা আলাদা। এরপর দেখেন যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অ্যান্ড দ্য ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট, তাহলে এটা দেখান যে ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট, এটা আপনার চোখে পড়েছে যে বেকারত্বের একটা ভয়। যদি কোনো প্যারাতে দেখেন যে বেকারত্বের কোনো ভয় নিয়ে কথা বলেছে বা চাকরিচ্যুত হওয়ার কোনো আশঙ্কা দেখা যাচ্ছে, তাহলে চোখ বন্ধ করে ওই প্যারার সঙ্গে এটা দিয়ে দিবেন। আচ্ছা, 3 নম্বরে বলেছে দ্য ডেভেলপমেন্ট অফ সিটিজ ইন জাপান, তাহলে জাপান একটা নাউন, এটা আমি দাগাতে পারি। সো জাপান দেখলে কোন প্যাসেজ জাপান আছে সেটা, এটা নাউনের হুবহু থাকবে, এটা নিয়ে সমস্যা নেই। ডেভেলপমেন্ট, ঠিক আছে? তাহলে দেখবেন যে জাপানের ডেভেলপমেন্টের কোনো কথা বলেছে কি না, তাহলে আমি এটা খেয়াল করব। তারপর টাইম অ্যান্ড প্লেস, তাহলে একদম একটা টাইম অ্যান্ড প্লেস চেয়েছে, একটা সময় চেয়েছে এবং জায়গা চেয়েছে, কোন সময় কোন জায়গায় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হয়েছিল বা শিল্প বিপ্লবটা হয়েছিল। এরপরে দেখেন দ্য কেসেস অফ হল্যান্ড, ফ্রান্স অ্যান্ড চায়না, আচ্ছা 3টা দেশকে আমি একটু মার্ক করে রাখতে পারি। তারপর হচ্ছে দেখেন চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ব্রিটেন, তাহলে ড্রিঙ্কিং হ্যাবিটটা চেঞ্জ হয়েছিল কোথায়? ব্রিটেনে। তাহলে দেখেন যদি কোনো ব্রিটেনে অভ্যাস বা পানীয় জাতীয় কিছুর অভ্যাস পরিবর্তন হয়েছিল, তাহলে আপনি এটা দিতে পারেন। তারপর টু কিজ, টু কি মানে কি? 2টা মূলনীতি, ব্রিটেনস ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তাহলে টু কিটা আপনি দাগাতে পারেন যে 2টা মূলনীতি যার উপর ভিত্তি করে ব্রিটেনে কি হয়েছে? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে। এরপরে দেখেন দ্য কন্ডিশন রিকোয়ার্ড ফর দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আচ্ছা এরপরে দেখেন যে কন্ডিশন রিকোয়ার্ড মানে শর্ত প্রয়োজন, তাহলে কি যদি দেখেন যে কোনো প্যারাতে যে শর্ত পূরণের কোনো কথা বলেছে, তাহলে আপনি এটা দিতে পারেন যে শর্ত পূরণের মানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কী কী শর্ত প্রয়োজন বা পূরণ করতে হয়, এগুলো যদি বলা থাকে। তারপর দেখেন যে কম্প্যারিজন মানে একটা তুলনা বোঝাবে, কিসের সঙ্গে? জাপান, তাহলে জাপানের সঙ্গে কম্প্যারিজন থাকলেই আপনি এটা দিয়ে দিয়েন, আর বেশি কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? যত কম পড়বেন তত ভালো, যত বেশি বুঝতে যাবেন তত সমস্যা। সো এইগুলো বারবার আপনি কিওয়ার্ডগুলো মাথায় রাখবেন, 1 2 3 4 5 6 7 8 9টা আমি কিওয়ার্ড মাথায় রাখতে পারবো না, বারবার দেখলেই কিন্তু মাথায় থাকবে। সো এরপর আমি চলে যাব হচ্ছে এ নাম্বারে। দেখেন অ্যালান ম্যাকফিল্ড একটা প্রফেসর, ওকে, আমার হলো দেখবো যে আমি এই কিওয়ার্ডগুলো মিলাতে পারছি কিনা, এজন্য যা বাকিগুলো থাকবে সব আমি স্কিপ করব। তাহলে এই নাম টাম দিয়ে আমার কোনো কাজ নেই, ঠিক আছে? এটা একটা ব্যক্তির নাম, কিং কলেজে, ওকে। Revolution, why did particular Big Bang, the world changing the boat industry happen in Britain? Okay, and why did it strike the end of the 18th century? তবে দেখেন যে এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যে হয়েছিল বা রেভলিউশন হয়েছিল, তারপর একটা টাইমের কথা বলেছে এবং একটা দেশের নাম বলতেছে যে ব্রিটেনে কেন ঘটেছিল, তো একটা প্রশ্ন করে কিন্তু একটা টাইমের কাও আমি পাচ্ছি। তার মানে কি আমি চোখ বন্ধ করে কোনটা দিব? আপনারা একটু গেস করেন যে আমি কোনটা দিতে পারি। অবশ্যই অবশ্যই আমি এখানে যে অ্যান্সারটা দিব সেটা কি? সেটা হতে পারে হচ্ছে এইটা, এবং হতে পারে না এটাই হবে, কারণ
আপনি দেখেন যে 4 নম্বরে কি বলেছে, দ্য টাইম অ্যান্ড দ্য প্লেস। তাহলে আমি টাইম পাচ্ছি হলো কত, এই যে 18 শতক, একটা টাইমের কাল বলেছে না, একটা সময়কাল বলেছে। আর ব্রিটেন কি, ব্রিটেন হচ্ছে একটা প্লেস বা জায়গার নাম আমি হিসেবে ধরতে পারি। তার মানে এ নাম্বারে আমি কি দিব, এ নাম্বারের অ্যান্সার হবে আইভি। ওকে, আচ্ছা এরপরে দেখেন চলে যাবেন বি নাম্বারে, যে ম্যাকফারল্যান্ড কম্পেয়ার করেছে দ্য পাজেল। এখন দেখেন এই কম্পেয়ার দেখে আবার আপনারা এই কম্প্যারিজনের কথাটা দিয়ে দিয়েন না, কারণ এগুলো হুবহু। আর আমি বলেছি যে হুবহু শব্দ মিলে গেলে আসলে ওইটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আগেই দিবেন না, আগে দেখেন যে বিষয়টা কি, তারপরে দেওয়ার চিন্তা ভাবনা করবেন। ওকে, তারপরে দেখেন যে দেয়ার আর অ্যাবাউট 20 ডিফারেন্ট ফ্যাক্টরস। তো এখানে কি বলছে, 20টি বিভিন্ন ফ্যাক্টরস মানে বিভিন্ন কিছু আসলে বিষয় এখানে ইনক্লুড থাকতে হয়, যে অল অফ দেম নিড টু বি প্রেজেন্ট বিফোর রেভলিউশন ক্যান হ্যাপেন। তাহলে এখানে 20টা ভিন্ন ভিন্ন বিষয় থাকা উচিত বা প্রয়োজন, প্রেজেন্ট থাকা উচিত বিফোর রেভলিউশন ক্যান হ্যাপেন। তো রেভলিউশনের আগে 20টা ভিন্ন ভিন্ন বিষয় থাকা উচিত, সেই কথাটা এখানে বলতেছে। তার মানে নিড মানে কি, প্রয়োজন, এবং এগুলো অবশ্যই থাকতে হবে যদি রেভলিউশন হতে হয় বা ঘটাতে হয়। তাহলে এই কথাটা আমি কি প্রথম লাইনে কিন্তু পেয়ে গেলাম। সো এই লাইনের উপর ভিত্তি করে আমি কোনটা দিতে পারি, যে 20 ডিফারেন্ট ফ্যাক্টরের কথা যেহেতু বলেছে, একটা প্রয়োজন। আর দেখেন রিকোয়ার্ড মানে প্রয়োজন, নিড, আর কন্ডিশনস মানে 20 ডিফারেন্ট ফ্যাক্টরস, ঠিক আছে? তাহলে কন্ডিশনস বলেছে, এখানে দেখেন এস যুক্ত আছে, তার মানে কি একাধিক কন্ডিশনের কথা বলেছে। আর এখানে 20 মানে প্লুরাল ফর্মেই কিন্তু হবে। তাহলে 20টা ভিন্ন ভিন্ন ফ্যাক্টরস এখানে প্রেজেন্ট থাকতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে কন্ডিশনস রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। সো আমি অ্যান্সার দিব হলো 8, ঠিক আছে? তাহলে এটা আমি অ্যান্সার 8-এর সঙ্গে মিলছে। ওকে, এরপরে দেখেন যে আমার আর কিছু পড়ার দরকার নেই, বেশি পড়লে আমার সময় নষ্ট হবে, এই জন্য আমি পেয়ে গেলে আমি সিতে চলে যাব। এরপরে দেখেন দ্য মিসিং ফ্যাক্টরস প্রোগ্রেস আর ফাউন্ড মোস্ট অফ দ্য ইভেন্ট কিচেন। ওকে, দ্য বিয়ার অ্যান্ড নেশন, এখানে বলেছে যে টু, দেখেন টি অ্যান্ড বিয়ার, টু নেশনস ফেভারিট ড্রিঙ্ক। এখন দেখেন এই ড্রিঙ্ক দেখে আবার এইগুলো আপনারা দিয়ে দিয়েন না, এই যে ড্রিঙ্কিং চেঞ্জেস হ্যাবিট, এইগুলো আগেই দিয়েন না, ঠিক আছে? যদি চেঞ্জেস দেখেন তাহলে দিয়েন, না হলে দিয়েন না, কারণ হুবহু শব্দ মিলে গেলে এটা একটা ফাঁদ, ঠিক আছে? তাহলে আপনি ড্রিঙ্কের কথা পাচ্ছেন, কিন্তু এখানে বলছে টি অ্যান্ড বিয়ার, দুইটা নেশন মানে ওই জাতির ফেভারিট ড্রিঙ্ক, যেটা কিনা ফুয়েল্ড করেছিল রেভলিউশনকে, যেটা কিনা ইন্ধন জুগিয়েছিল রেভলিউশনকে। তাহলে কোন দুইটা বিষয়, টি অ্যান্ড বিয়ার। তাহলে এখানে দুইটা ন্যাশনের ফেভারিট ড্রিঙ্কটাই কিন্তু রেভলিউশনকে আরও ফুয়েল্ড করেছিল বা ত্বরান্বিত করেছিল। তার মানে কি, তার মানে এইখানে কোনটা আপনারা একটু গেস করেন, যে এটা কিন্তু আমি বলবো না, আমি দেখবো যে এক একটা করে যদি আমি মিলছে, যে ইনক্রিজ ইন পপুলেশন না বলেনি, ফেয়ার অফ আনএমপ্লয়মেন্ট বলেনি, ডেভেলপমেন্ট জাপান না বলেনি, এটা তো হয়েই গেল। তারপর হল্যান্ড ফ্রান্স চায়নার কোনো কথা বলেনি, চেঞ্জেস ড্রিঙ্কিং হ্যাবিটটা চেঞ্জের কোনো কথা আমি এখানে পাচ্ছি না। আমি যদি আর একটু পড়ি, আচ্ছা ড্রিঙ্কিং হ্যাবিট চেঞ্জের কোনো কথা এখানে নেই। আচ্ছা, তারপরে দেখেন যে টু কিজ টু ব্রিটেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এটা কিন্তু হবে, কারণ দেখেন দুইটা মূল নীতি বা দুইটা মূল বিষয়, যেটা কি, যেটা হলো দেখেন টু নেশনস ফেভারিট ড্রিঙ্ক, এটা হলো টি এবং বিয়ার, এই দুইটা হলো দুইটা মূল ফ্যাক্টর বা দুইটা মূল বিষয়, যেটা ব্রিটেনের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে ঘটিয়েছে, মানে ফুয়েল্ড করেছে বা ত্বরান্বিত করেছে, ঠিক আছে? তার মানে আমি সি নাম্বারের সঙ্গে অবশ্যই 7 দিব, ঠিক আছে? তাহলে অ্যান্সার হবে 7 সি নাম্বারে। ওকে, এরকম আমি ডি নাম্বারটা করে ফেলি। ডি নাম্বারে হচ্ছে ম্যাকফারল্যান্ড হ্যাড ওন ডে ফর লং টাইম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কেম অ্যাবাউট। ওকে, আচ্ছা প্রথম দিকে পড়বেন একটু ভালো করে, এটা কিন্তু প্রথমে পেয়ে গেলাম আমরা, তাই না? তো এরকম পড়বেন, বিটুইন এত থেকে এত সাল। আচ্ছা 1650 থেকে 1770 সাল, পপুলেশন ইন ব্রিটেন স্ট্যাটিক। আচ্ছা পপুলেশনটা একদম স্থবির ছিল, মানে ওরকমই ছিল। বাট দেন এরপরে কী হয়েছিল, দেন দেয়ার ওয়াজ এ ব্রাস্ট ইন পপুলেশন গ্রোথ। এরপরে দেখেন যে পপুলেশন গ্রোথটা উপচে পড়ছিল, ফেটে গিয়েছিল। ব্রাস্ট মানে কি, ফেটে পড়া, উপচে পড়া, তাই না? তার মানে কি, খেলা কিন্তু এখানেই। আপনি পপুলেশন কথাটা কিন্তু পড়েছিলেন, কিন্তু এর সঙ্গে একটা সিনোনিম পাচ্ছেন, আর আমি বলেছি কি সিনোনিম পেলেই কিন্তু আপনি অ্যান্সারটা দিয়ে দিবেন। তো ইনক্রিজের সিনোনিম কি, এখানে ব্রাস্ট মানে ফেটে পড়া, উপচে পড়া, আর পপুলেশন গ্রোথ মানে বৃদ্ধি পাওয়া, তাই না? তাহলে ইনক্রিজের সঙ্গেই কিন্তু যাচ্ছে। তাহলে পপুলেশনটা ইনক্রিজ হচ্ছে না, অবশ্যই ইনক্রিজ হচ্ছে।
তাহলে এত সাল পর্যন্ত জনগণ ঠিকই ছিল, কিন্তু এরপর থেকে পপুলেশন গ্রোথটা ব্রাস্ট মানে ফেটে পড়ছিল বা বৃদ্ধিটা উপচে পড়ছিল। তার মানে কি? তার মানে অবশ্যই এখানেও আমরা কিন্তু প্রথম 2 লাইনে অ্যান্সারটা পেয়ে গেলাম। সেটা কি? ডি নাম্বার হচ্ছে আপনার আই নাম্বারের সঙ্গে যাচ্ছে, 1 নাম্বারের সঙ্গে যাচ্ছে। তাহলে এটা আমি ইয়ে করে দিব, রেড কালার করে দিব, এবং আপনারা কেটে দিতে পারেন মনে মনে, কারণ এগুলো পরবর্তীতে আপনাকে বদার করতে পারে, এর জন্য আপনারা কেটে দিবেন। ওকে, মানে আপনি শিওর হলে এটা কেটে দিবেন। তাহলে আই নাম্বারের সঙ্গে কিন্তু ডি যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন যে ই নাম্বারটা কি বলা হচ্ছে, যে দিস পপুলেশন ব্রাস্ট সিম টু হ্যাপেন অ্যাট জাস্ট দ্য রাইট টু প্রোভাইড, ওকে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হোয়েন স্টার্টিং। আপনি একটু চোখ দিয়ে পড়ার চেষ্টা করবেন, সবসময় আসলে উচ্চারণ করে পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। বাট দেন দ্য ডিজিজ দ্য পার্টিকুলার সোডিয়াম হিস্ট্রিক্যাল, আচ্ছা, স্পেশালি ম্যাকফার্লেন। আচ্ছা, এখানে বলছে ব্রিটিশ ওয়ার ড্রিঙ্কিং মাস্ট হ্যাভ বিন ইম্পর্টেন্ট রেগুলার ডিজিজ। আচ্ছা, হি সেজ উই ড্র্যাঙ্ক বিয়ার। আচ্ছা, এখানে পান করার কিছু বলা হচ্ছে, উই ড্র্যাঙ্ক বিয়ার ফর এ লং টাইম, আমরা অনেক সময় ধরে বিয়ার পান করতাম। কিন্তু এখানে কি বলেছে যে অ্যান্ড বাট এত সালের পরে ট্যাক্স হয়েছিল মাল্টের উপরে। মাল্ট হচ্ছে এমন একটা উদ্ভিদ উপাদান যেটা দিয়ে বিয়ার তৈরি করা হয়, দ্য বেসিক ইনগ্রিডিয়েন্ট অফ বিয়ার, এই যে বলে দিয়েছে, এটার একটা মূল উপাদান। তাহলে এর উপর ট্যাক্স যখন হয়েছিল তখন পোর ঝুঁকে গিয়েছিল পানি এবং জিন, ওয়াটার অ্যান্ড জিন, ইন দ্য এত সালে মরালিটি বিগেন রাইজ। আচ্ছা, তারা কিন্তু অন্য পানি এবং জিনের উপরে বেশি ফিরে গিয়েছিল বা ঝুঁকে গিয়েছিল, এবং তাদের মৃত্যুর হার কিন্তু বেড়ে যাচ্ছিল তখন। আচ্ছা, তার মানে দেখেন যে এখানে আসলে তারা অনেক সময় ধরে একটা জিনিস পান করতো, পরবর্তীতে তারা এই দিকে মুভ করেছে, কিসে? পানি এবং জিন এই বিষয়ে। তো এইগুলো দিয়ে তারা পান করতে হয়তো এরকম কিছু। তার মানে দেখেন যে এখানে তাদের চেঞ্জেস ইন ড্রিঙ্কিং হ্যাবিটসের কথা কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, কারণ তারা অনেক সময় ধরে একটা জিনিস পান করতো, পরবর্তীতে তারা পানি এবং জিন পান করতেছে, তো তার কারণে তাদের মৃত্যু হচ্ছে। তার মানে কি? এই বিষয়টাই কিন্তু ওইখানে নির্দেশ করে। তাহলে আমি এখানে দিব 6। ওকে, তাহলে আমি এখানে 6 দিয়ে দিলাম, যে ই নাম্বারটা হবে 6, কারণ এই যে এটা একটা অভ্যাস ছিল, পরবর্তীতে এটা তারা চেঞ্জ করেছে। তার মানে চেঞ্জ ড্রিঙ্কিং হ্যাবিট, এটা কিন্তু শেষের দিকে আসছে। ওকে, এরপরে দেখেন যে ম্যাকফার্লেন লুক টু জাপান। আচ্ছা, জাপানের কথা বলেছে, তার মানে জাপানের কথা যেহেতু বলেছে, তার মানে কি হয় এটা হবে, না হয় এটা হবে, কারণ জাপানের কথা তো একমাত্র এই দুইটা জায়গায়। এখন আপনারা বলতে পারেন যে হুবহু শব্দ দেখলে তো আমরা এড়িয়ে যাব, কিন্তু আমি বলছি যে নাউনগুলো হুবহু থাকলে আপনি ওগুলো দেখতে পারেন। নাউন তো নাউন, নাউনের কোনো পরিবর্তন করা যায় না। এখন দেশের নাম কীভাবে পরিবর্তন করবে তারা? সো এইগুলো আপনারা কোনো সমস্যা নেই, এইগুলো দেখে আপনার নাউন দেখে সিলেক্ট করতে পারেন যে কোন প্যারাতে অ্যান্সার আছে। তাহলে জাপানের কথা যেহেতু বলতেছে, তাহলে এইখানে একটু পড়েন, ওই দুইটার ভিতরেই অ্যান্সার হবে, এইটা বা এইটা। আচ্ছা, তাহলে দেখেন যে ম্যাকফার্লেন জাপান জাপানিজ পপুলেশন দেন ইন ব্রিটেন। আচ্ছা, এখানে বলেছে যে ওয়াটার বর্ন ডিজিজ হ্যাড টু মাচ ক্লোজার জাপানিজ পপুলেশন দেন দোজ ইন ব্রিটেন। তাহলে এখানে দেখেন যে পপুলেশন একটা হয়তো আপনার এই যে ওয়াটার বর্ন ডিজিজটা আসলে জাপানিজ পপুলেশন দেন দোজ ইন ব্রিটেন, তা ব্রিটেনের চেয়ে জাপানে কিন্তু বেশি ছিল, এই অসুবিধাটা ছিল। সো এই দেখেন একটা তুলনা করেছে কিসের সঙ্গে? ব্রিটেনের সঙ্গে তুলনা করেছে। তাহলে আপনি দিতে পারেন যে কম্প্যারিজন উইথ জাপান। তো কম্প্যারিজন কীভাবে বুঝলাম? দেখেন এই দেন আছে, দেন মানে কি একটা আরেকটার সঙ্গে কম্পেয়ার করার জন্য দেন ব্যবহার করা হয়, তাই না? আর এখানেও কিন্তু কম্প্যারিজন কথাটা স্পষ্ট উল্লেখ করা হয়েছে। তাহলে আপনি এটা দিতে পারেন যে আইএক্স, আইএক্স মানে কি 9, 9 হলো আপনার 6-এর সঙ্গে হবে, তাহলে আইএক্স আমি লিখে দিলাম, এভাবে অ্যান্সারটা দেওয়া যায়। আচ্ছা, তাহলে বাকি আছে কি কি দেখেন? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যান্ড ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট, মানে বেকারত্বের একটা কথা বাকি আছে। তারপরে ডেভেলপমেন্ট সিটি ইন জাপান, তারপরে কেসেস হল্যান্ড, ফ্রান্স, চায়না, এগুলো আমরা দেখতে পাই। আচ্ছা, আপনারা চায়নার কথাবার্তা এইখানে দেখতে পাচ্ছেন, বাট এটা তো অলরেডি আমরা মিলিয়ে ফেলেছি, এই জন্য আর ওইটা মনে হয় হবেই না। এটাও আপনি বাদ দিয়ে দিতে পারেন, ঠিক আছে? চায়নার কথা এখানে যেহেতু পাওয়া যাচ্ছে, এটাও বাদ দিয়ে দেন, ঠিক আছে? কারণ অলরেডি আমরা এটা মিলাতে পেরেছি। এরপরে দেখেন জি নাম্বার, দ্য লাস্ট ওয়ান, বাট দ্য টি ফ্যাক্টর কম্বিনেশন লক, ওকে, হোয়াই দ্য জাপান ফোর্স অ্যাহেড বাই গিভিং আপ লেবার সেভিং ডিভাইস সাচ এস অ্যানিমাল অ্যাফ্রেড দ্যাট দে উড পুট পিপল আউট অফ ওয়ার্ক। তার মানে কি এটা একটা জিনিস বলেছে যে অ্যানিমালকে ব্যবহার করে তারা মানুষদেরকে কি করবে? কাজ থেকে বের করে দিবে, তাই না? এটা একটা লেবার সেভিং ডিভাইস।
লেভার সেভিং ডিভাইস অ্যাজ অ্যানিমাল অ্যাফ্রেড, মানে ভয়ের বা একটা ভিতর কথা বলতেছে। কিসের ভয়? যে তারা যদি কাজ থেকে বেরিয়ে যায় বা তাদেরকে যদি কাজ থেকে বের করে দেওয়া হয়, তার একটা ভয়। তার মানে দেখেন এখানে ফিয়ার অফ আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট মানে কি? বেকারত্ব, তাই না? কারণ কাজ থেকে বের করে দিলে তো ভয়, আনএমপ্লয়মেন্টই হবে, তাই না? তাহলে অ্যাফ্রেড, ফিয়ার, আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে পুট পিপল আউট অফ ওয়ার্ক। তার মানে স্পষ্ট বুঝতে পারছি যে জি নাম্বারটা অ্যান্সার হবে, জি নাম্বারের সঙ্গে সবচেয়ে বেশি কাছাকাছি যাচ্ছে। তাহলে এটা হলো অ্যান্সার। আপনি একটু সতর্ক থাকবেন যে কোনটা দিচ্ছেন, কারণ এখানে একটা ভুল হয়ে গেলে 2-3টা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওকে, সো এই কাজটা আপনারা একটু করবেন, বাসায় একটু লিস্ট অফ ফিডিংস নিয়ে বসবেন, দেখবেন যে আপনার হয় কি না। ঠিক আছে, আমার রুলসগুলো একটু অ্যাপ্লাই করবেন, দেখবেন যে আশা করি আপনারা মিলাইতে পারবেন। ঠিক আছে, আর যারা আসলে খুবই দুর্বল, একদম দুর্বল, কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্টেপ বাই স্টেপ যদি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পৌঁছাতে চান, অবশ্যই আমার কোর্স ডিটেইলসটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। ওকে।